হেলা কাকা, আপনার বাতের ব্যথাটা শুনলুম সাগা দিয়েছে। আর কইস না রে ভাই, কতদিনের শখ আছিল হিমালয়ের কোলে সূর্য ওটা দেহুম, ইয়া বোধহয় আর জীবনে হইল না রে। কিসের সিন দেখবেন হেলা কাকা? হিমালয়ে সানরাইজ দেখবে দাদু। নরা, আমাদের গলতপুরে সানরাইজ দেখা যায় না? সে দেখা যাবে না কেন গুলটি বাবু, রোজ নিয়ম করি সূর্য উঠতেছে আর নামতেছে। গলতপুরের সূর্য কোন দিক দিয়ে ওঠে রে পাঁচু? কেমনে বেয়াদব, পূব দিক ছাড়া সূর্য কোন দিক দিয়ে উঠবো? দাদু খচে গেছে। গলতপুরের পূব দিকটা কোন দিকটা রে নরা? আমার দোকানের পিছন দিকটা মনে হইতেছে। পেছন দিকে মনে হচ্ছে। না তো। দেখি, আরে না রে নরা, সূর্যি মামা তো দেখছি ওই গলতপুরের আকাশের ওই 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 ডান দিকটায় হেলে রয়েছে। আরে বেয়াদব, লেখাপড়া করলে তো জানবি সূর্য কোন কোনা থেকে ওঠে। আমরা তো অনেক লেখাপড়া করেছি হেলা দাদু। চায়ের দোকানে বসে লেখাপড়ার কথা বলবেন না কিন্তু, বলে দিলাম হেলা কাকা, বাতের ব্যথা কিন্তু আবার বেড়ে যাবে। হ্যাঁ, হিমালয়ের কোলে সূর্যি মামা ওঠা আর দেখতে পাবেন না দাদু। এই চল তো হরি, এইখানে আর বসা যাইব না। ওই শোন রে বেয়াদবের দল, মানুষ চেষ্টা করলে সব পারে। আমি হিমালয় সূর্য ওটা দেহুমই দেহুম। হিমালয়ের কোলে সূর্যি মামা দোলে। বেয়াদব কোথাকার। হেলা কাকা কথাটা কিন্তু মন্দ বলেনি পাঁচু ভাইপো। কোন কথাটা গো দাদা? এই যে মানুষ চেষ্টা করলি সব পারে। ক্যালটা বুলাসের মতন কথা বলবি না নারা। আমরা কত চেষ্টা করতাম জানিস, তবু কেলাসে পাশই করতে পারতাম না। ঠিক ঠিক, আমিও তো কত চেষ্টা করতাম, তবু একটা অঙ্ক মুখস্থ করতে পারতাম না, সব ভুলে যেতাম। দূর। অথচ হেড স্যার আমাদের পাস করানোর একটু চেষ্টা করতো না, আমরা ফেল মেরে যেতাম। তালি পরে মানুষ চেষ্টা চরিত্র করে কেমন ভাবে চাঁদে চলে যাচ্ছে বলো দিগিনি। চেষ্টা করে যাচ্ছে না রে নরা, কষ্ট করে যাচ্ছে, বুঝেছিস? কথায় আছে না, কষ্ট করলে তেষ্টা মেটে। আরে না না না, ওটা কষ্ট করলে কেষ্ট মেলে হবে। আমিও সেই কবে থেকে চেষ্টা করেই যেতেছি যে আপনারে আমি কিছুতেই আর ধারে চা দেব নে, কিন্তু পারতেছি কোথায়। নরা, সব সময় ধর টেনে কথা বলবি না বলে দিলুম। পাছু চল তো। কোথায়? স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবুর সঙ্গে কথা বলতে। কেন হঠাৎ ভূগোল স্যারের সঙ্গে কথা বলবে কেন গুলটে মামা? আমাদের গলতপুরের সূর্যি যে পূব দিকে না উঠে আকাশের একেবারে মাঝখানে এই সেলাইটিং কোনাকুনি করে উঠছে, সেদিকে কি কারোর খেয়াল আছে? না, হ্যাঁ, ভেরি সিরিয়াসিং ব্যাপার। গলতপুরে একটাও হিমালয় নেই, তাই সূর্যি মামা ঠিকঠাক উঠবার জায়গাই পাচ্ছে না। ভূগোল স্যারকে কথাটা বলতে হবে নাকি? জয় গুরু। সেই কবে থেকে বলে আসছি, আমাদের গলতপুরে একটা হিমালয় পর্বত তৈরি করা খুব দরকার। আমার কথা কেউ শুনছেই না। বুঝবে বুঝবে, যেদিন সূর্যি ওঠা বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে। চলে আয়। হয়ে গেল, চল রে। কেরোসিন তেল দে উনি চললেন এরোপ্লেন চালাতি। হরি বল। গুলটে মামা তুমি যা দিলে না, কি দিলুম? যাই নরদা তোমাকে ধারের কথা মনে করালো, আপনি সাট করে ভূগোল স্যারকে টেনে নিয়ে আসলে। সূর্য মামাকে পূর্ব দিকে ফিট করবার জন্য বেরিয়ে গেলে। বাজে কথা কম বল। হালা কাকা ভাগ্যিস সূর্যি ওঠার কথাটা বললো। তোরা নিজেরা একবার দেখ সূর্যি আমাদের গলতপুরের ঠিকঠাক জায়গায় উঠছে কিনা। এই দেখ, তাকিয়ে দেখ দিকে। পাঁচু, আমি যা দেখছি তোরাও তাই দেখছিস রে? হ্যাঁ গুলটে মামা। কটা? একটাই তো। তোরা একটা দেখলি?
সূর্য তো একটাই হয়। ওরে ক্যালটাবুলাসের নাম ডোবানো বলদের দল, ভালো করে নারকোল গাছটার দিকে তাকিয়ে দেখ, কতগুলো ঝুনো নারকোল ঝুলছে। ও তুমি নারকল দেখছিলে? নারকোল গাছের মাথাটা তাহলে পূর্ব দিকে পড়েছে। চুপ কর মুখ পড়া ক্যালটাবুলাস ঘটনা। আমাদের গলদপুরের সূর্যি মামা যে এমন ঝুনো নারকলের কোলে ওঠে, সেটাই তো এতদিন জানতাম না। ছি 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 ছি। তোদের সাথে মিশে মিশে আমিও দেখছি কেমন ছি ছি টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছি। এটা তো হেলা কাকার নারকল গাছ। হেলা কাকা ঝুনো নারকলের কোলে সূর্যি না দেখে হিমালয়ের কোলে সূর্যি দেখছে। হ্যাঁ, চল দেখে। একি একি তুমি কি করবে গুলতে মামা? নারকল পাড়বো। তুমি এটা কি করছো গুলটে মামা? নারকল গাছে ওঠার চেষ্টা করছি। তুমি গাছে উঠতে পারবে? চেষ্টা করলে সব পারা যায়। হেলা কাকাই তো বললো। ওই বেদ্যপ গুলা, তোরা আমার বাড়ির উঠানে কি করতেছিস রে? চেষ্টা করছি হেলা কাকা। কি করতেছিস? ওই যে দেখুন নারকল, ঝুনো কোটোনাট। কোটোনাট না কোকোনাট হবে। ওই তাতে তোর কি রে বেদ্যপ? আমার নারকেল গাছ, আমি বুঝুম কোনটা জুনা আর কোনটা বুনা। কাকা, আপনি যে বললেন চেষ্টা করলে সব করা যায়, চেষ্টা করছি কাকা, গাছে উঠে ওই ঝুনো নারকল গুলো পাড়তে। কেন রে, তোরে কি আমি কইছি বেদ্যপ? সূর্যি ওই গাছটার পেছন থেকেই ওঠে হালা কাকা। নারকলগুলোর জন্যই আপনি সূর্যি ওটা দেখতে পাচ্ছেন না। অনেক কষ্টে, অনেক চেষ্টা করে তারপরে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাই বুঝি? হ্যাঁ তো কাকা, আমি তো তাই বললুম আমাদের পাড়ার হেলা কাকা বাতের ব্যথা নিয়ে এত কষ্ট করে ক ক ক ক করে হিমালয়ের কোলে উঠবে কেমন করে? দাদু, নারকেলগুলো পেরে দিচ্ছি। এই উঠানে দাঁড়িয়ে আপনি গাছের ফাঁক দিয়ে সূর্য উদয় দেখতে পারবেন, তাই না গো বাচ্চাদা, বলো? ইয়ে মানে হ্যাঁ তো বেদ্যপ ছাগলের পিঠে চড়তে পারে না, এসে নারকেল গাছে চড়তে। চেষ্টা করতে হবে হেলা কাকা। এত বড় অপসম্মান আমার, আমি ঝাঁকিয়ে নারকল পাড়তে পারি। এই দেখুন। গুলতে মামা। দাদু! গুলটে মামা! গুলটে মামা, দাদু মনে হয় পটল তুলেছে। চেষ্টাটা একটু বেশি হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, গুলতে মামা গো, হেলা দাদুর যে জ্ঞান পিচ্ছে না। হ্যাঁ তো জ্ঞান ফিরছে না তো। নকে সর্ষের তেল ঢোকা, চুমারে কিনা দেখ। দাদুর মনে হয় আর জ্ঞান ফিরবে না। তাহলে তো সর্বনাশ হবে, গুলটে মামা খুনের দায়ে পড়বে। পাজুরে, এই দুটো কুপা ক্যালটাবুলাস কি বলছে রে? মনে হচ্ছে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। বলাই ডাক্তার কি দিয়ে হবে না? না, হেভি সিরিয়াস কেস মনে হচ্ছে গুলতে মামা। মনে হয় মাথায় স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস কি? তাহলে চল হাসপাতালে নিয়ে যাই। এই তাড়াতাড়ি জলদি কর। না, দাদুকে এভাবে কি করে নিয়ে যাবো? অ্যাম্বুলেন্স ডাকতে হবে তো। না, বাজেট ফেল করে যাবে। তাহলে ওই তো অ্যাম্বুলেন্স পেয়ে গেছি। ওই দেখ, কাঁধে তোলে রে। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স! সরে যান, সরে যান, সরে যান! অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স! বল হরি। ওই ভান্ডি, আমরা তো হাসপাতালে যাচ্ছি রে। অ্যাম্বুলেন্স!
হেলা কাকা গো, তোমার মনে এই ছিল গো, আমি আর জীবনে নারকল খাবো না গো। ও হেলা কাকা গো, আমি তোমাকে কোলে নিয়ে হিমালয়ে উঠবো গো। এই হাসপাতাল এসে গেছে, স্টপ স্টপ। নে নে ভেন্ডি, এখানেই নামা, আর পাচ্ছি না। ভেতরে ঢোকাবি না? না দাঁড়া, আগে গুলটে মামাকে আসতে দে। গুলটে মামা তো নোড়াতে সাইকেলে চেপে আগে আগে আসবে বললো। এ কি, হেলা দাদু কই? তাই ভাবছি হঠাৎ এত হালকা হালকা লাগছে কেন। দাদু মনে হয় মাঝপথেই খাটিয়া থেকে সোজা উপরে চলে গেছে। এবার কি হবে রে পাচু? কেস জন্টিস, তাড়াতাড়ি কেটে পড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভয় করছে। পালা সবাই। এসব তোরা কি বলছিস রে ভাই টুকন? হ্যাঁ, কি বলছিস? এবার ঠেলা সামলাও। খাটিয়া থেকে এইভাবে ডাইরেক্ট সঙ্গে যাওয়া যায় নাকি? তাহলে দাদু কোথায় গেল? হেলা দাদু জ্যান্ত ছিল না মনে হয়, তাই তো আর হাসপাতালে ঢোকেনি। তোরা খুঁজে দেখতে পারতি তো? রাস্তায় হয়তো হেলা কাকা একটু ইয়ে করতে খাটিয়া থেকে নেমে গেছিল। না না, খাটিয়া খুব স্পিডে চলছিল, আমি তো সাইরেন বাজাচ্ছিলাম। গুলটে মামা, তুমি খবরদার বাড়ি থেকে বেরিও না। ধরা পড়লে কিন্তু 300 বছরের আজীবন কারাদণ্ড। ঘটন, সবকিছু বাড়িয়ে বলার স্বভাবটা ছাড় বলে দিলাম। চিন্তা করো না গুলটে মামা, বাবা মামলা লড়ে 300 বছরটা কমিয়ে 190 বছর করে দেবে। চুপ করবেন রে। ইয়ে করছে, আমার শাস্তি কমাচ্ছে। তোর বাবা চণ্ডী উকিল মামলা করলে জজ খোঁজে গিয়ে 300 বছরটা 600 বছর করে দেবে। আচ্ছা 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 গুলটে মামা, তোমার জন্যই যে হেলা দাদু পটল তুলেছে, তার প্রমাণ কি? ইয়েস, হ্যাঁ, প্রমাণ কি? প্রমাণ ওই নারকলটা। হ্যাঁ, ইয়ে, ওই ওই নারকলে কি আমার হাতের ছাপ আছে নাকি? হেলা দাদুর মাথার ছাপ তো আছে। ইয়েস, ওই নারকলটা কার? গাছ যখন দাদুর, নারকলটাও দাদুর। পুলিশ ধরলে বলবি হেলা কাকা নিজের নারকল নিজের মাথায় ফাটাতে গেছে, ব্যাস মাথায় স্ট্রোক হয়ে পটল তুলেছে। নারকল এত ঝুনো কেউ করে? তাহলে চলো ঠেকে যাই, ভয় খেয়ে ঘরে বসে থেকে তো লাভ নেই। ইয়ে মানে তোরা যা, আমার না শরীরটা কেমন ঝিমঝিম করছে, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। আমার পেটে মনে হয় সুগার হয়েছে। কখন হলো? এইমাত্র। চাই ডবল চামচ চিনি খেলে হবে না? এই ঠিক আছে ঠিক আছে, আমরা বরং হেলা দাদুর বাড়ির উপর নজর রাখি, কেউ হেলা দাদুকে খোঁজে কিনা দেখি। ঠিক বলেছিস রে পাঁচু ভাইটু। আমরা তাহলে আসি গুলটে মামা। পাঁচু, আবার কি হলো? হেলা কাকার উঠোনে ওই নারকলটা তো এখনো একা একা পড়ে আছে, তাই না রে? হ্যাঁ? কাকে নিয়ে যেতে পারে না? বুঝেছি, ওটা তোমার জন্য নিয়ে আসবো। হেলা কাকার মাথার ছাপওয়ালা নারকল, শেষ সিঁড়িটি। নারকলটা খুব ঝুনো ছিল স্যার। ওই ঝুনো নারকল খুব পোক্ত হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ। ডান দিক বা দিক সমস্ত দিক বিবেচনা করিয়া ইহা পরিষ্কার হইল, এই নারকেলটাই হেলা কাকার প্রাণ লইয়াছে। অতএব এই দোষী নারকেলটাকে আরো 300 বছর ঝুলিয়া থাকিতে হইবে। কেউ এই নারকেল খাইতে পারিবে না। ঠিক আছে স্যার, খাইব না। ঠিক আছে স্যার, খাইব না, খাইব না। ওই বেয়াদব গুলটে, এই, হ্যাঁ, কি হেলা কাকা? হ্যাঁ রে, তোর 12টা বাজাইতে আইছি। কি কেন? 12, 13, 14 কেন? আমি না ওই নারকলটা। আমি কাল সকালেই পুলিশে কইতাছি যে তুই গাছ ঝাঁকাইয়া আমার মাথায় নারকেল ফেলছিস। হাসপা। হাসপাতালে আর যাই নাই, মাঝ পথেই পটল তুলে চলে গেছি।
এইবার তোরে গারদে পড়বো। না, আমি আর করবো না, আমি আর নারকল খাবো না, জীবনেও না। আপনি দয়া করে পুলিশকে বলবেন না হেলা কাকা। কি জান কইছিলি হিমালয়ের কোলে হেলা কাকা দোলে, এইবার তোরে কেমন দোলাই দেখ। আমাকে ক্ষমা করে দিন হেলা কাকা, ও হেলা কাকা গো। আমার একখান কাম কইরা দিলে তোরে ক্ষমা কইরা দিমু। মানে কি কাজ হেলা কাকা? কাল হকাল হইলেই এক দৌড়ে খালি পেটে দরমা খালি গ্রামে যাবি। খালি পেটে দৌড়ে যাব কেন? এক দৌড়ে থামবি না কইতাও। দরমাখালিতে কি আছে হেলা কাকা? হিমালয়? না, সেইখানে রমণী কবিরাজ থাকে। এক দৌড়ে রমণী কবিরাজের বাড়ি যাবি। রমণী কবিরাজ তনে আমার বাতের ব্যথার তেল দিব, সেই তেলের শিশি লইয়া আবার এক দৌড়ে ফিরে আসবি। তারপর সেই বাতের ব্যথার তেলের শিশিটা আমার বাড়ির উঠানের মাঝখানে রেখে আসবি, বুঝছস? বাতের তেল কে কে মাখবে কাকা? আপনি তো। আমি সঙ্গে গিয়াও শান্তি পাইতেছি না, বাতের ব্যথায় খুব কষ্ট পাইতেছি। কেন, সঙ্গে কবিরাজ নেই নাকি কাকা? সোমকর, যা কইলাম তাই করবি, নয়তো কাল সকাল হইলেই বলো হরি দারোগার কাছে। না 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 না, আমি 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 সকাল হলেই দৌড়ে যাব, দৌড় দেবো কাকা, পুরো খালি পেটে। ও বাবা গো, ও বাবা। মনে থাকে যেন। কাকা দেখছি মরেও শান্তি দেবে না। উনি বাবা, সেই কোথায় দরমাখালি গেরাম। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি হেলে যাচ্ছি রে, আর পাচ্ছি না তো রে। ওরে বাবা, গেলাম গেলাম। কেসটা কি হলো বলতো পাচু? সেটাই তো বুঝতে পারছি না রে। সেই কোন সকালে গুলটে মামা গেল, এখনো তো ফিরছে না। দরমাখালি গ্রাম এখানে নাকি? সেই 40 মাইল। গুলটে মামা আসতে ফিরলে হয় 40-80 মাইল দৌড়াতে হবে। ওরে বাবা, আর পাচ্ছি না তো রে। ও মাগো, ওরে বাছুরে, আর দৌড়াতে পারছি না রে বাবু। ও বাবা, কিনে উল্টে থামলি কেন? ওষুধে কিন্তু কাজ করবো না। আমি আর পারছি না হেলা কাকা, আমার খিদে পেয়েছে। খারাপ বলো, রিনারুকের কাছে যাইতাছি। না, ওরে বাবা রে। এবার দেখছি কিছু একটা করতেই হবে। পথ হারিয়ে অন্য কোথাও চলে যায়নি তো বাচুদা? কিভাবে যেতে হবে বাবার কাছ থেকে জেনে তো উল্টে মামাকে বলে দিলাম। হেলা দাদু কি সত্যি? ওই দেখ ভেন্ডি। ওরে বাবা গো, ওরে, আমি আর নেই রে। গুলটে মামা, আমি আর নেই। হেলা দাদু, আপনি? আরে বেয়াদ্দপের দল, দেখিবার কেমন লাগে আমার নাইটকেল চুরি করা, হিমালয়ের কোলে হেলা দাদু তোলে। তার মানে আপনি না মরি নাই, মাথায় নাইটকেল পরবার পর মোড়ার ভান করে শুয়েছিলাম। তাহলে খাটিয়া থেকে রাস্তার পাশে লাভ মাইরা বাচ্ছি। বেয়াদ্দপ, তোরা যেভাবে আমারে ঝাঁকাইতে ঝাঁকাইতে লইয়া যেতেছিলি তাতে মরা মানুষও বাচ্চা উঠবো, তবে ওই ঝাঁকুনি খাওয়ার পর বাতের ব্যথাটা একটু কমছে মনে হয়। তার মানে
মানে তুমি গুলটে মামাকে এইভাবে শাস্তি দিলে? অদূর থেকে বাতের ব্যথার তেল কি তোরা এমনি এনে দিতি? ব্যাদ দপের লগে ব্যাদ দপামি করতেই হয়, তাই তো ভূত সাইজাও ইউজ বুকটা রে। হেলা দাদু, তুমি তো আমাদের পুরো হিলিয়ে দিয়েছ। যাই তেলটা মালিশ করি গিয়া, ব্যথাটা কমলে দেখি পরের মাসে হিমালয়টা একবার ঘুরে আসুম। কি ডেঞ্জাস্টিক দাদু রে! ও বাবা গো, আমি আর বেঁচে নেই রে ভাই টুকন। কি দরকার ছিল হেলা দাদু নারকলের উপর নজর দেবার? এবার বোঝো ঠেলা। আমি আর নারকোল খাবো না রে ভাইটু। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? হিমালয়ে উঠে বরফ খাবো। গুলটে মামা কি জয়! ই বাবা রে। গুলটে মামা! তুমি এটা কি করছো গুলটে মামা? দেখতে পাচ্ছিস না, ব্যায়াম করছি। ব্যায়াম ব্যায়াম, ক্যালটা বুলাস কোথাকারে। হঠাৎ ব্যায়াম করা শুরু করলে? এবার থেকে আড্ডার শুরুতে তোদেরকেও ব্যায়াম করতে হবে। কেন? আমি নিয়ম করে দিলাম তাই। আড্ডা দিয়ে তোদের মনটা বেশি ভালো হয়ে যাচ্ছে, শরীরটাকেও এবার ফিটিং করতে হবে। হয়ে গেল রে পাঁচু। কিছু হয়নি, এবার হবে। আড্ডার নিয়মগুলো এবার আমি আরো কড়া করে দেবো, যাতে তোরা একটু ডিসিপ্লিন হোস। আমরা তো খুব মন দিয়ে আড্ডা মারি গুলটে মামা। তাই বুঝি? দেখতে পাচ্ছিস না, দিনকে দিন আড্ডা থেকে ঘটনাটার মন সরে যাচ্ছে। ও, ঘতন এখনো আড্ডায় আসেনি বলে? এরপর ভেন্ডি এমন আড্ডায় দেরি করবে, তারপর তুই ব্যাস আড্ডা লাটে উঠে যাবে। না না না, আমি দেরি করব না। আমি রিস্কিং নেব না। প্রথমে ব্যায়াম হবে, তারপর 5 মিনিট এক মনে চোখ বুঝে নিবরতা পালন হবে, তারপর আড্ডা শুরু। নীরবতা পালন। কিন্তু নীরবতা পালন কেন করবে গুলটে মামা? ওটা তো কেউ মরে গেলে করে। তুই দেখছিস সত্যি সত্যি গলতপুরের বেকার বলদ হয়ে যাচ্ছিস পাঁচু। তোরা কি পুরো চোখ বুঝবি নাকি? হাফ বুঝবি, হাফ 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 আমার দিকে তাকিয়ে থাকবি। আমি ওভাবে হাফ চোখ বুঝতে পারি না গুলটে মামা। তাহলে একটা চোখ ফুল বন্ধ করে আর একটা চোখ ফুল খুলে রাখবি, ক্যালটা উল্লাস কোথাকারের। ওই তো খতন এসেছে, খতন। আজকেও তুই লেটিং করলি ঘটনা। আমি মনে হয় আর তোমাদের সাথে আড্ডা মারতে পারবো না। ঘটন ঘটন ঘটন। এসব তুই কি বলছিস খতন? কেন? কারণ আমরা মনে হচ্ছে বড়লোক হয়ে গেছি। বড়লোক মানে কিভাবে? কিভাবে তোরা হঠাৎ বড়লোক হয়ে গেলি ঘটনা? তোর বাবা লটারি পেয়েছে? দাদুর সম্পত্তি পেয়েছে? না, তাহলে বাবা মাকে প্রেসার কুকার কিনে দিয়েছে। প্রেসার কুকার কিনলে বড়লোক হওয়া যায় নাকি? বড় লোকদের বাড়িতেই তো প্রেসার কুকার থাকে। বড় লোকদের বাড়িতে প্রেসার কুকারে মাটন রান্না হয় জানিস? বাবা মনে হয় এবার মাটন আনা শুরু করবে। পাচুরে, আমাদের ঘটনা এসব কি বলছে রে? ওদের প্রেসার কুকারে মাটন রান্না হবে? আমি তো এখনো পর্যন্ত মাটনের মাংস খাইনি। এবার খাবে। ঘটনের প্রেসার কুকার মানে তো আমাদেরও প্রেসার কুকার, ওই প্রেসারের মাটন মানে তো আমাদেরও মাটন, তাই না রে ঘটন? সে গ্যারান্টি আমি দিতে পারছি না গুলটে মামা। ইয়ে মানে প্রেসার কুকারটায় কত বছর গ্যারান্টি লেখা আছে রে? সেটা তো দেখা হয়নি, মনে হয় 50 বছর হবে। ঠিক মতন দেখতে হবে, বুঝেছিস? মাটন রান্না হবে তো। বাবা, মাটন অনেক ভারী হয়, হ্যাঁ, যখন তখন বাস্টিং করতে পারে। চল তো একটু দেখে আসি। ঠিক আছে, চলো দেখাচ্ছি। পাঁচুরে চল, আমার আর তর সইছে না। ঝোলা গোবিন্দের বাড়িতেও মনে হয় প্রেসার কুকার নেই, তাই না গুলটে মামা? ঝোলা তো কিপটে বড় লোক, ঘটনারা ভালো বড় লোক। প্রথমে কিসের মাটন রান্না করবি রে ঘটন? মা জানে। গুলটে মামা, গুলটে মামা,
কি হয়েছে রে ঢিলা? জলদি বল। আমার জন্মদিন আজকে, আমাদের লাভ তাই আজকে তোমাদের সবার নেমন্তন্ন। বলছিস কি ঢিলা? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে বলো গুলটে মামা। ওরে বাবা, ঢিলা বুঝলেই হলো। এই ঢিলা, বলছি আজকের কি মেনু রে? মেনুটা বল। আরে ওই হলো, বাবা বলেছে মাটনের মাংস আর লুচি হবে। ইয়াহু! পাঁচুরে, আবার ঢিলাকে ওটা বলে দে। কোনটা? ওই যে হ্যাপি হ্যাপি। হ্যাপি বার্থডে তোর ঢিলা। হ্যাপি বার্থডে। নো নো নো, মানে না। মানে ঢিলার হ্যাপি বার্থডে না? ঘটনার না মানে ঢিলা। শোন, আমাদের দলে আর ঘটন নেই। একটু আগেই ও বলেছে ও আমাদের সাথে নেই, তাই আমরা তিনজনই যাব। মাটনের অনেক দাম। ও গুলটে মামা গো, আমি আবার দলে যোগ দিলাম। ও গুলটে মামা গো, আমাদের মাটন দেখাচ্ছে। মাটন? আমি জানতাম আমাদের ঢিলা আছে। ওরা কত বড় লোক জানিস? এই মাটনটা কি প্রেসার কুকারে রান্না হবে ঢিলা? না, কড়াইতে। আমাদের তো প্রেসার কুকার নেই। দেখলি দেখলি পাঁচু, মাটন আসলে কড়াইতেই রান্না হয়। আমাদের প্রেসার কুকারে আলু সিদ্ধ রান্না হবে। আলু সেদ্ধ? হ্যাঁ, আমার মনে হয় আমরা এখনো পুরো বড় লোক হইনি। হ্যাঁ, আমার সঙ্গে চালাকি করছে। আর করব না। ঠিক আছে ঠিক আছে, তোকে দলে নিলুম। জয় গুরু। ঠিক আছে ঢিলা, আমরা সবাই যাব। এই ম্যাটেনিং না ইভিনিং এ? না মানে ইভিনিং মানে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ তো ঢিলা। হ্যাঁ, তোমরা চলে যেও, আমি এখন যাই। দেখ ঘটন দেখ, ঢিলারা কত বড় লোক। চলো আমাদের প্রেসার কুকারটা দেখাচ্ছি। না, আমরা ওই আলু সেদ্ধর প্রেসার কুকার দেখি না। চল নড়ার দোকানে চল, আরাম করে চা খাই। কার মুখ দেখেছে উঠেছি আজকে, একেবারে মাটন। আমার কেসটা কেমন যেন সন্দেহ লাগতেছে গো পাঁচু ভাইপো। নড়া, তোর এই সন্দেহবাতিক রোগটার ট্রিটমেন্ট করা বলে দিলাম। তোমার সন্দেহ কেন হচ্ছে না দাদা? ঢিলা ভাইপো জন্মদিনে খাসির মাংস আর নুচি। খাসির মাংসর কেজি কত জানো? রে পাঁচু, ঢিলার জন্মদিনে মাটনের মাংস হবে রে নড়া, তুই খাসি টেনে আনলি কেন? যাক গুরু। এই না মানে গুলটে মামা, খাসির মাংসকেই ইংরেজিতে মাটন বলে। মটন মটন মটনও বলে। ইয়ে মানে সেটা কি আমি জানি না ভেবেছিস নাকি? হোয়াট ইজ খাসি? খাসি ইজ এ ছাগল। পাটা গো গুলটে বাউ। জেন্টস ছাগল। আর মাটন হলো গিয়ে মোটা ছাগল, বুঝেছিস? মোটা মাথা ছাগল, ঠিক আপনার। ঠিক আছে বুঝে গেছি নরদা, তোমার জন্য নিয়ে আসবো। তোমরা নিজেরা খেতে পারো কিনা দেখো। নড়া, উফ, এই উঠতো পাচু, নড়া আমাদের ভালো সহ্যই করতে পারছে না। ওকে ঢিলা নেমন্তন্ন করেনি তো, তাই এরকম জ্বলছে। হাহ, এখানে আর থাকা যাবে না, চলে আয়। হরি পাপ। হয়ে গেল। মোটা খাসির মাটন খাবে, ঘরে জ্বলে না বাতি, কিন্তি ছুটেছে হাতি। হরি বল। যে যার বাড়ি চলে যা, ঠিক 4টের সময় গাছতলা ঠেকে চলে আসবি। পাঁচু, আমার জন্য তোর সেন্টের বোতলটা নিয়ে আসবি তো, সেন্ট মাখতে হবে ভালো করে। জন্মদিন বলে কথা। সবই তো বুঝলাম, কিন্তু ঢিলাকে তো প্রেজেন্টেশন কিছু একটা দিতে হবে নাকি গুলটে মামা? হোয়াট প্রেজেন্টেশন? জন্মদিনের নেমন্তন্নে ঢিলাকে কিছু দেবে না? মানে ঘটনা ইয়ে, তোর বাড়িতে রবার্ট আছে না, মানে স্কুলে নিয়ে যেতে যেটা? আছে তো মনে হয়, তবে রাবারের মাথাটা ভেঙে গেছিল তো। ওফ, সব সময় মাথার দরকার হয় না ক্যালটা বুলাস, মাটনেরও মাথা থাকে না। ওই রবারটাই প্যাকিং করে ঢিলাকে দিয়ে দেবো। রাবার? তা নয় তো কি, রবার্ট কত কাজে লাগে জানিস? ঢিলা লিখবে আর মুছবে আর লিখবে। ঠিক আছে তাই সই।
এই কতন তোর রাবারটা নিয়ে আসতে বলিস না। ওটাই তো স্কুলের শেষ স্মৃতি ছিল। মাটন যদি খেতে চাও তোমার শেষ সিঁড়িতে মুছে ফেলো। উজবুক, চল এবার। জয় গুরু। এই নে ঢিলা, তোর হ্যাপি বার্থডে প্রেজেন্ট। এটা কি নজেন নাকি? না রে রবার্ট, খুব ভালো মোছে। ঘটন তো ইয়ে মানে তোর কাজে লাগবে। বিদেশি রাবার গন্ধ আছে, শোক না শোক লেবু লজেন্সের গন্ধ বেরায়। মাটনের গন্ধ তো পাচ্ছি না ঢিলা। এই রান্না হয়ে গেছে তো। দিয়ে দে ঢিলা ভাই, মাটন খাবো বলে দুপুরে কিছু খাইনি, উপাস করেছি। আমিও। খালি পেটে মাটন খেলে অম্বল হয় না তো? হ্যাঁ, এই নাও ভাই, বেশি কিছু তো করতে পারিনি। এতেই হবে মাসিমা, মাটনের যা দাম। কি এটা তো ঘুগনি মাসিমা। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে করেছি, পাউরুটি নিয়ে আসছি, ওর বাবা শেখছে, তুমি খেতে থাকো। ঢিলা যে বললো মাটন আছে। আছে তো, এই ঘুগনির মধ্যেই আমি দিয়েছি মাটন কিমা ঘুগনি খুব ভালো লাগে তো খেতে। এ মা, কি কি কিমা? মাটনের কিমা? হ্যাঁ হ্যাঁ, খাও, অনেকগুলো টুকরো পাবে। কি আশা করেছিলুম রে ঢিলা, আর কি যে পেলো। ঢিলা, রবারটা ফেরত দে বলছি। কাল সারা রাত মাটনের শোকে গুলটে বাবু বুঝি ঘুমোতে পারেননি। মাটন আমি খাবোই নরা, এই তোকে বলে দিল। 800 টাকা কেজি হয়েছে ভালো রেওয়াজি খাসি। ঢিলাকে আমি চড়বো না, টোটাল 8 পিস মাটনের টুকরো দিয়েছিল ঘুগনিতে। আর টুকরোগুলো সাইজ সর্ষের মতো। আরে ছাড়ো না গুলটে মামা, ঢিলার আর কি দোষ? 800 টাকা কেজি দরে মাটন কিনে খাবে এমন লোক কি আছে নাকি এই গলতপুরে? ঝোলা গোবিন্দের যাও ক্ষমতা আছে, কিন্তু মাংস কিনতে গেলে ও নিজে মাটনের মতো ওই রকম করে ডাক ছাড়বে। নরা, মাটন রোলের দাম কত রে? 30 টাকা হবে। আমরা যদি মাটন রোল না নিয়ে রোলের মাটনটা শুধু নিই তাহলে কত দাম নেবে? মানে 3-4 টাকায় হয়ে যাওয়া উচিত, কি বল? জয় গুরু। আপনি 800 টাকা কেজি দরের জিনিস 3-4 টাকায় খাওয়ার ফিকির করতেছেন? মাটন আমি খাবই, এই তোকে বলে রাখলুম নরা। চল পাঁচু। এবার যে কি হবে কে জানে। ঢিলা ভাইপো বেড়াল রে ভাঙা বেড়া দেখিয়েছে, মাছ ভেবে এখন না আবার কষি ঘাস খেয়ে বসে। হরি বল। যাই বলো না কেন গুলটে মামা, মাটনের কিমাগুলো কিন্তু হেভি টেস্টিং ছিল। মাটন রোলে মাটনের পিসগুলো কিমার থেকে আরেকটু বড় সাইজের দেয় না রে? হ্যাঁ, সর্ষের দানার থেকে একটু বড় সাইজের। ডিলার থেকে আমার রাবারটা ফেরত নিতেই হবে। আমি অহনো কইতাছি ওই বাড়িতে ভূত নাই, সব হইল পাড়ার পোলাগো শয়তানি। এই গজাদার গলা না? কেসটা কি হলো? খোঁচে আছে মনে হচ্ছে। চল তো দেখে গিয়ে ব্যাপারটা কি। আমি সব বুঝি, আমার ওই বাড়ি বিক্রি না হইলে পোলাপান গোলাপ ওরা ওইটারে ক্লাব ঘর বানাইতে চায়। 3 জন কাস্টমার পাঠিয়েছিলাম গজাদা, সবার এক কথা, ওই বাড়িতে ভূত আছে, বিনে পয়সায় দিলেও কিনবে না। ওই ভূত তাড়ানোর ব্যবস্থা করো উপেন, পুলিশরে খবর দাও। পুলিশ বলেছে ভূত তাড়ানো ওদের কাজ না। তাইলে অন্য কোনো উপায় বাই করো। ইস, এক রাত যদি কেউ ওই বাড়িতে কাটাতে পারতো না, তাহলেই প্রমাণ হয়ে যেত ভূত টুত সব বুঝলো কি। তাইলে সেই লোক জোগাড় করো, টাকা খরচ করতে রাজি আছি আমি। গজাদা
আমরাও রাজি আছি গজাদা। এই ঝামেলায় আবার তোরা এসা জুটলি? গজাদা, আপনি খচ্চা করে পেট ভর্তি মাটনের মাংস খাওয়ান, আমরা আপনার ওই ভুতুরে বাড়িতে গিয়ে রাত কাটিয়ে আসবো। হ্যাঁ, এটা গুলটে চরণ গুহর কথা। ওরে বাবা গো, তোমরা পারবে গোটা একটা রাত কাটাতে? গজাদা পারবে সারা রাত ধরে মাটন খাওয়াতে? অবশ্যই পারুম। কত কেজি মাটন খাইতে চাস তোরা? এই কেসটা একটু খুলে বলুন তো। কিছুই না, গজাদার একটা বাড়ি আছে করালি গ্রামে, ঠাকুরদার সম্পত্তি, এখন বিক্রি করতে পারছে না। পাড়ার বদমাশগুলো সবাইকে বলে বেড়াচ্ছে ওই বাড়িতে ভূত আছে। আমাদের এক রাত থেকে প্রমাণ করতে হবে ওই বাড়িতে ভূতের কোনো উপদ্রব নেই, তাই তো? সকালে যদি বেঁচে বের হতে পারি। ভূত টুত সব বুঝ রুকি কথা। আমরা আজ রাতেই যাব এই বাড়িতে। আপনি কচি দেখে কেজি 10 মাটন রেডি করুন দেখি। কইতাছি কি, এক রাইতে 10 কেজি মাটন খাবি? তোরা নিজেরা মানুষ তো। টোটাল মাটন খেকো মানুষ। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হোটেল থেকে খাসির মাংস চলে আসবে। অরিজিনাল মাটন হয় যেন। তাই হবে। ঠিকানাটা বলছি, করালি গ্রামে যেতে হবে, মনে থাকে জানো? আমি আর খেতে পারছি না গুলটে মামা। আমার পেটেও আর ধরছে না। গুলটে মামা এবার পালাই চলো, বাকিটা সঙ্গে নিয়ে যাই। না না, এখন পালালে হবে না, আরেক গামলা বাকি আছে এখনো। ওটা নিয়ে কাটা যাবে না, খুব ভারী। তুমি ওই ডেকচিটাও খাবে? ভূত এসে এবার আমাদের খাবে কিন্তু। তুমি তো বললে তাড়াতাড়ি মাটনটা খেয়েই পালাবে, সারা রাত থাকবে না। আরে ধরতো, সবটাকে একটু সাবার করি। আরে ভোর হয়ে যাবে গুলটে মামা, তারপর যদি সত্যিই ভূত চলে আসে। ওরে বাবা গো, পাচুদা আমরা পালাই চলো। আমি যে উঠতেই পারছি না রে। যা, কি মাটন খেলুম রে। একটু হালকা হলো। কি গন্ধ! মাটনের গন্ধ বেরোলো নাকি রে? আর থাকা যাচ্ছে না রে। গুলটে মামা তোমার অম্বল হয়ে গেছে মনে হচ্ছে, গ্যাস বেরোচ্ছে। বললাম রাত বিরেতে এত ঝোল খেও না। আবার পাচুদা থাকতে পারছি না। চল পাচু। গুলটে মামা আমরা বাইরে আছি, ভূত আসলে ডাক দেবে। আমি আরো মাটন খাবো রে। ওরে চলে যাসনি, ওই ডেকচিটা দিয়ে যা বাবা। আর তো এই সুযোগ পাবো না রে। মাটন দে আমায়, মাটন। ইস, এখানেও গন্ধ এসে গেছে, তোমরা পাচ্ছ না? গন্ধটা নাকে সেটে গেছে রে। আমি ভাবছি গজাদা এত খরচা এমনি এমনি করলো। আমি আগেই বলেছিলাম এতগুলো মাটন একসঙ্গে দেখলে গুলটে মামাকে রোখা যাবে না। এই চুপ করবি তোরা। এই কে রে আমাদের বাড়িতে ঢুকেছে? কে তুই? আমি মাটন। কে তুই? মাটন? মাটন খাবো আমি। আমি মাটন খাবো।
ঘরে কেমন একটা কড়া গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তো দাঁড়ানো যাচ্ছে না, তাড়াতাড়ি কর, যা করার তাড়াতাড়ি কর। জানালা খোল, মাথা ঘুরছে। মাটন দে আমায়, মাটন দে। তুই কে রে? আমি হলাম গিয়ে কি এই পাঁচুরে, মাটন চলে এসেছে। এইসব কি বলছে? বাবা, কি দুটো মাটন এসেছে। এবার আমি তোদের খবর। এটাকে গুলটে মামা। বারবার তোমাকে বলেছিলাম চলো চলো। মাটনের জন্য ধোলাই খেলে বেফালতু। তার মানে ওগুলো সত্যি ভূত ছিল না? তুমি যা গ্যাস ছাড়ছিলে ওই ভূতগুলো খোঁচে গিয়ে তোমাকে ঠ্যাঙানি দিয়েছে। ভূতেরা কি গ্যাস ছাড়ে পাঁচু? আরে দূর, এত মটন একসঙ্গে কেউ খায়? গজাদা তো পাঠালো। সে তো ওর নিজের স্বার্থে, আমরা যেন সারা রাত থাকি। ধন্যবাদ গুলটে বাবু। গজাদা বাড়ি বিক্রির কাস্টমার পেয়ে গেছে। ওই বদমাশগুলো পালাতে পারেনি, কি একটা গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। পুলিশ ওদের ওই বাড়ি থেকেই পাকড়াও করেছে। জয় গুরু, ওটা মাটন গ্যাস দাদা। গজাদা আপনাকে আরো 5 কেজি মাটন খাওয়াবে বলেছেন। খবরদার বলে দিচ্ছি, আমি আর মাটন খাবো না রে, আর মাটন খাবো না। তাহলে তুমি কি খাবে গুলটে বাবা? মাটনের ডিম। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো, ও বাবা। বুঝলি নরা, চায়ের ভ্যারাইটি বাড়া। গরম জলে সিদ্ধ চা পাতা দিলেই চা হয় না রে। ডালি পারে কি নুন, লঙ্কা, গরম মশলাও দেবো এবার ঠিকই। গন্ধ লেবু দিয়ে দেখতে পারিস। নরাদা, তুমি গন্ধ লেবু দিয়ে চা বানাও, তোমার নামও পেপারে উঠবে। চায়ের দাম কিন্তু তখন বেড়ে যাবে। তাতে গুলটি বাবুর কি গেল এলো। নরা, আজকাল লোকের ভালো করতে নেই দেখছে। দিনকাল খুব খারাপ পড়েছে দেখছি। কেন, কি লেগেছে পেপারে? লোকজন চা খেয়ে দাম দিচ্ছে না নাকি? আরে না না, গড়টা খালিতে বোম পড়েছে। কি বলছিস কে? কোন দেশ ফেললো? কার বাড়ি চলে? আরে তোর দেশ আবার কি, লোকাল গুন্ডারা 7 সকালবেলা বাজারে এসে বোমটা ছুঁড়েছে। ভাগ্যিস বোমটা ড্যাম ছিল, ফাটেনি, নয়তো। ইস, আজকাল বোমের কোটালিটি এত খারাপ হয়ে যাচ্ছে। ওটা কোয়ালিটি হবে গুলটা মামা। চুপ কর ক্যালটা বুলাস। একটা ড্যাম বোম ফেলেছে, তাও পেপারে খবরটা উঠে গেল। আপনি একটু সাবধানে থাকবেন গুলটে বাবু। কেন? বলা তো যায় নে, গড়টা খালির গুন্ডাগুলো খসে গিয়ে আপনার উপর না তাজা বোম ছেড়ে দেয়। সিরিয়াস ব্যাপার নিয়ে সিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। একটা হদ্দ গাঁ গর্তাখালি, সেটার নাম পেপারে উঠে গেল। সেদিকে খেয়াল আছে তোদের? মানে গুন্ডাগুলো আমাদের গলতপুরেও তো ওই ড্যাম বোম ঝাড়তে পারতো, বোমটাও ফাটতো না, অথচ আমাদের গলতপুরের নামটা খবরের কাগজে উঠে যেত। ঠিকই বলেছ গুলটে মামা, আমাদের গলতপুরের নাম কিন্তু কখনো খবরের কাগজে ওঠে না। খবরের কাগজের লোকজন এখনো আমাদের নন্ড ভণ্ড গুলটে বাবুর খবরটা পায়নি বলে মনে হচ্ছে। তো উনি যে রেটে ধারে চা খান, হয় ওনার নাম তুলতো, নয়তো আমার দোকানে ছবি ছেপে লিখতো এই সেই দোকান, যে দোকানে মালিক ধারে চা বেচে পথে বসেছে। নরা, একদম ক্যালটা বুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। পাঁচু, চল তো, এখানে আর থাকা যাবে না। শোন নরা, তোকে আমি দেখিয়ে দেব আমাদের গলতপুরের নাম পেপারে কিভাবে ওঠে। চলে আয় তোরা। যা বাবা, নিজের চ্যালেঞ্জ নিজেই নেয়।
মেনি বেড়াল ধরার ক্ষমতা নেই, উনি চললেন হাতির গলায় ঘন্টা ঝোলাতে। হরি বল। নো 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 নো। আরে 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 কি 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 তুমি নো করছো বলবে তো? গলতপুরের নাম খবরের কাগজে তুলতেই হবে। দূর, একেবারে ক্যালটাবুলাস জায়গা একটা। বোমও পড়ে না, ডাকাতিও হয় না, একটা ব্রিজও নেই যে স্ক্রু খুলে ভেঙে দেব। কোনো দেশ অ্যাটাকিংও করছে না। আমাদের গলতপুরে কোনো কাগজের থেকে তো কোনো সাংবাদিকও পাঠায় না। কি পাঠায় না বললি? সাংবাদিক ওনারাই তো খবর কালেক্টিং করে পেপারের অফিসে জমা দেয়। আমিও তাহলে খবর কালেক্টিং করতে পারি। তাহলে তুমিও সাংবাদিক হয়ে যাবে গুলটে মামা। ইয়াহু! হাহা! আজ থেকে আমি বাংশাদিক, মানে সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। সাংবাদিক হয়ে গেলাম। জয় গুরু। গুলটে বাবা, সাংবাদিক হওয়া অত সোজা নয়, খবর খুঁজে বার করতে হয়। এ কে রে ভেন্ডি? আমি কত ভালো খবর খুঁজতে পারি তোরা জানিস? গত পরশুই তো পিসিমার ডালের কাঁটাটা হারিয়ে গিয়েছিল। আমি তো খুঁজে দিলাম। যা দেখে বাড়ি থেকে টর্চটা নিয়ে আয় দেখে। হ্যাঁ, তুমি টর্চ দিয়ে কি করবে? খবর খুঁজবো। একেবারে গলতপুরের ড্যাম মারা বলদ হয়ে গেছিস তো, তাই বুঝতে পারিসনি। যা যা। আরে না, সাংবাদিকের কাছে খাতা পেন থাকে, ওরা খবরটা লিখে অফিসে জমা দেয়। মানে লেখে বাংলায়? হ্যাঁ, ইংরেজি তো লেখে। আমি খুব ভালো খবর পড়তে পারি। বিশেষ খবর পড়ছি আমি শ্রী গুলটে চরণ গুহ। আজ সকালে গলতপুরের জঙ্গলে একটি হাতি বিশাল একটি ডিম পাড়িয়া চলিয়া গিয়াছে। সেই ডিম হেড স্যার নটুবাবু লইয়া আছে। এই মাত্র খবর আসিল সেই ডিম ফাটিয়া 3টি হাতির বাচ্চা বাহি হইয়াছে, কিন্তু হাতির বাচ্চাগুলির এখনো সুর গজায় নাই। তাই নটুবাবু সন্দেহ করিতেছে ওগুলো ঘোড়ার বাচ্চাও হইতে পারে। গুলটে মামা কি জয়। গুলটে মামা, দিনের বেলা এইভাবে টর্চ জ্বালিয়ে ঘুরলে লোকজন কিন্তু তোমায় বলবে মাথা খারাপ হয়ে গেছে তোমার। চুপ কর। খবর খোঁজা অত সোজা ভাবিস না। ওই ঝোপে তুমি কি খবর পাবে গুলটে মামা? যেখানে দেখিবি ঝোপ, থাকিতে পারে সব ক্ষোভ, পাইলেও পাইতে পারি সমল্য খবর। ওই দিকটা একটু দেখি তো। তুমি কি সাপ খুঁজছো? চুপ, একদম চুপ। অনেক চোর ডাকাতরা চুরি করে এইসব ঝোপে ঘাপটি মেরে বসে থাকে জানিস। একটাকে যদি দেখতে পাই না, খবরে করে দেব গলতপুরের ঝোপ হইতে খোপ মানে চোর উদ্ধার। কাউকে পেলে? মনে হচ্ছে গেল। আমি কোথায়? এই তো তুমি আমাদের সঙ্গেই আছো গুলটে মামা। তোরা কে? একটু হলে তুমিই খবর হয়ে যেতে গুলটে মামা। সাপের ভয়ে সাংবাদিক মৃত। ঘটনা মুখ সামলে কথা বলে দিলাম। তুই জানিস বংশাদিকদের কত রকম রিস্কিং খবর জোগাড় করতে হয়? কিরে, জলের মগটাই কাজ হলো? হ্যাঁ নিমাইদা, এই নিন। কিরে গুলটে, এখন শরীর ঠিক মনে হচ্ছে তো? হ্যাঁ, এই আর কি। বংশাদিকরা তো মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। কি? কারা অজ্ঞান হয়ে যায়? সাংবাদিক গুলটে মামা এখন সাংবাদিকের কাজ করছে। সাংবাদিক? ও তাই বুঝি? তাও ভালো, মতি হয়েছে তাহলে। তা কোন কাগজের জন্য ভায়া? মানে কাগজের জন্য, মানে কাগজ না, মুখে খবর। মানে এখনো কোনো কাগজের অফিসে যোগাযোগ করিনি। আমার এক বন্ধু গোলক লাহিড়ী
নতুন একটা কাগজ বের করেছে, হাওয়া খবর। তাই নাকি? ওর সঙ্গে দেখা করে দেখতে পারিস, ও তো সাংবাদিক খুঁজছিল। ইয়াহু! হাওয়া খবর, হাওয়া খবরের বংশাদি কি মানে কি জানো, সাংবাদিক হব আমি। ঠিকানাটা একটু দিন না নিমাইদা, এক্ষুনি যাবো তাহলে। হ্যাঁ তাহলে যা, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। 101/3-6 টলটলিয়া রোড। ওরে বাপ রে বাপ রে বাপ, নিমাই বাবু আপনাদের কথা আমাকে বলিয়াছেন। আমি অত্যন্ত খুশি হইয়াছি। আমিও অত্যন্ত খুশি হইয়াছি। তাই বুঝি? তা আপনারা সবাই মিলিয়া বুঝি খবর করিবেন? নাহি নাহি, ইয়ে মানে না, আমি অকালা মানে একা একাই খবর করব। এ বাপ রে বাপ রে বাপ রে বাপ, আমি তো এমনই একজন তরুণ সাংবাদিক পাইলাম। ইয়ে মানে স্যার, আমি তো অত করুণ নই, খুব স্ট্রং আছি এখনো অবশ্য। ডাইরেক্ট সাপের মুখ থেকে খবর বাহির করিতে পারি। অজ্ঞান অজ্ঞান, চুপ কর গতন। মানে আমার এই পত্রিকা শুধুমাত্র আবহাওয়ার খবরই করে, কিন্তু আগে ইয়ে কিসের? ওয়েদার জলবায়ু। ও বুঝেছি, হাওয়া গরম দেখলেই আপনাকে জানাতে হবে, এই তো? হ্যাঁ, ঝড়ের পূর্বাভাস, বন্যা, খরা, তুষারপাত, বৃষ্টিপাত। বুঝে ফেলেছি স্যার, যে কোনো উৎপাত দেখবো, ব্যাস আপনাকে খবর দিয়ে দেবো। খবর পিছু 1 টাকা 12 আনা দেবো, কিন্তু বেশি পারবো না, নতুন পত্রিকা তো। টাকাও দেবেন নাকি? বাবরি দেবো বই কি। পাচুরে, এটা তো তুই আগে বলিসনি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি একটা খবর দিচ্ছি, আপনি লিখে নিন। এই বাবরি বাপ, বলুন। গলতপুরের উত্তর দিকে যে নড়ার চায়ের দোকানটি আছে, সেখানে সেই গুলটে চরণ গুহ চা খাইতে গেলেই হাওয়া গরম হইয়া ওঠে। না, এই ধরনের চটুল খবর নয়, আমার সিরিয়াস, খুব গভীর খবরের প্রয়োজন। হাওয়া খবর পত্রিকা হইল খুব গম্ভীর পত্রিকা। গম্ভীর পত্রিকা? তা আগে বলবেন তো। ঠিক আছে, গম্ভীর খবরও আছে, লিখে নিন। প্রস্তুত, বলুন। গলতপুরের হাই স্কুলের হেড স্যার নটুবাবু হইল একজন অত্যন্ত গম্ভীর টাইপের মানুষ। ক্লাসে গেলেই পরিবেশ গম্ভীর হইয়া যায়, কঠিন প্রশ্ন করিয়া অথচ পরিবেশ গরম করিয়া তোলেন। সেই গরমে ছাত্ররা অসুস্থ হইয়া পড়ে, ফ্যানের হাওয়াও কাজে দেয় না, শীতকালেও ক্লাসে গরম থাকে, প্রচন্ড গরম। খবরটা কেমন দিলুম? আপনার দ্বারা হবে না। বাবা, মানে এটা একটি অত্যন্ত ভালো খবর, তাই না স্যার? আবহাওয়ার খবর চাই আমার। মানে গলতপুরের আবহাওয়া তো ভালোই থাকে, কি মুশকিল। বর্ষাকাল, গ্রীষ্মকাল, তারপর হালকা বসন্তকাল, তারপরে ধরুন স্যার শীতকাল পরপরই তো আসে। আপনারা এখনই চলিয়া যান, আপনাকে দিয়ে আমারে চলিবে না। আমারও চলিবে না। চল, এখান থেকে চলে যাই। হ্যাঁ, চলো কইতে মা, চলো আমরা অন্য অফিসে যাই। হ্যাঁ, এইসব হাওয়া ফাওয়ার খবর আমি করি না, যত সব ক্যালটাবুলাস খবরের কাগজ। আমি নিমাই বাবুকে বলিব, আপনি আমার কাগজকে ক্যালটাবুলাস বলিয়া নিন্দা করিয়াছেন, আমি সম্মানহানির মামলা করিব। খবর জোগাড় করা অত সোজা ব্যাপার নয়, তারপর আবার খবরের কাগজে খবর পাঠাতে হয়। নিমাইদা যাও হাওয়া কাগজে পাঠালো, সেখানে তো শুধু ঝড় বৃষ্টির খবর ছাড়া কিচ্ছু ছাপে না। খবর পিছু 1 টাকা 12 আনা দেয় ওই হাওয়া গোলক বাবু, বুঝেছিস? হ্যাঁ তো, আমি মাত্র 2 টাকা 50 পয়সা নেব। কার কাছ থেকে? এর খবর ওকে দিয়ে, ওর খবর একে দিয়ে। চলে আয়। গুলটে মামা, কেসটা কি গো? মাসিমা, বংশাদি গুলটে এসেছে আপনাকে খবর দিতে। কি আর খবর দিবি তুই?
আপনার এই পেছনের বাড়ির চানুর মা আছে না, চানুর মা বলছিল, কি বলছিল চানুর মা? খুব গোপন খবর, বলছিল আপনার মাথায় নাকি উকুন আছে। কি? এত বড় সাহস ওই চানুর মার? দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। 2 টাকা 50 পয়সা তো দিয়ে যাবেন। যা, চলে গেল। এই যে দাদু, তোমার ছেলে নাড়ু কি বলেছে জানো? কি বলেছে রে ওই হতচ্ছাড়া নাড়ু? বলেছে পাশের পাড়ার মালতীকে বিয়ে করবে। পোড়ার মুখ হতচ্ছাড়া, নাড়ু বিয়ে করে 6টা ছেলে পুলে নিয়ে ঘর করছে। ভুল খবর রটাচ্ছিস কেন রে? যা গুলটে মামা, চলো চলো চলো। মানে চল রে ভাই, টিপ মিস হয়ে গেছে। সারাদিন ধরে ঘুরে ফিরে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। নারদা, গুলটে মামা কিন্তু এবার আমাদের গলতপুরের জন্য সত্যি কিছু একটা করবার চেষ্টা করছিল। হ্যাঁ, আমাদের গলতপুরের নাম যেন পেপারে ওঠে। আরে বাবরে, এসব কি আর নন্ড ভণ্ড গুলটে বাবুর কর্ম? এসব হলো শিক্ষিত লোকের কাজ। বিএ MA পাস দিতে হয়। হোয়াট এমএ? তুই যে কিচ্ছু জানিস না রে নরা। আমিও AM পাস করা স্টুডেন্ট, তোর সেটা জানা আছে? AM সেটা আবার কি গুলটে মামা? অর্ধেক মাধ্যমিক পাস। হ্যাঁ, ক্লাস 10-এ ফুল মাধ্যমিক, আর ক্লাস 5 পর্যন্ত অর্ধেক মাধ্যমিক। জয় গুরু। পেয়েছি পেয়েছি। কি পেয়েছে গুলটে মামা? খবর খবর। কি খবর? গলতপুরে টেরাম লাইন চালু হইল। চালু করিলেন শ্রীমান গুলটে চরণ গুহ। আমার শরীরটা কেমন করতেছে গো পাঁচু ভাইপো। এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি। আমরা টেরাম কোম্পানির সঙ্গে কন্ট্যাক্টিং করে শহরের টেরাম লাইনগুলো নিয়ে এসে গলতপুরে পেতে দেব। টেরাম গাড়িগুলো তখন এই গলতপুরে চলবে। তেরাম লাইন কোথায় পাতা হবে শুনি? কেন, আমাদের এই গলতপুরের রাস্তাগুলো কি ওই হেড স্যার নটু বাবুর? হ্যাঁ, এটা হলো সবার রাস্তা, জনগণের রাস্তা। স্টেশন থেকে টেরাম লাইন পাতা শুরু করব, তারপর সেই লাইন পোস্ট অফিসের পাশ দিয়ে এসে বাজারের ভিতর দিয়ে ঢুকে ঢিলাদের বাড়ির পেছন দিয়ে পচা পুকুর ঘুরে নড়ার দোকানের এই সাইড দিয়ে সোজা আতাপাড়ায় গিয়ে থামবে। গুলটে মামাকে জয়। কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে গুলটে মামা। কত লাগতে পারে বলতো? এই 1-2 কোটি টাকা। কেন ভেন্ডি, 1-2 কোটি টাকা দিয়ে পাঁচু নাকি টেরাম লাইন পা দেবে? তাহলে তুমিই বলো কত লাগবে। 100-200 হাজার তো লাগবেই। তেরাম কোম্পানির সঙ্গে একটু দরদাম করলি পরে 4-5 হাজারেও হয়ে যেতে পারে। পুরনো টেরাম গাড়িগুলিরে তো হাফ দামে বেচে দেবে বলতিছে। বলছিস? বাহ, তাহলে তো ঠিকই আছে, চল তবে। কোথায়? টেরাম কোম্পানিতে। হায় ভগবান, এবার খেলা জমবে। গরুর গাড়ির ইচ্ছে হয়েছে পেট্রোল পাম্পে ঢোকার। হরি বল। ঠিক বলেছিস পাঁচু, আগে টাকার জোগাড় করতে হবে। ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে টেরাম কোম্পানিতে যাব। ক্যাশে টেরাম কিনলে কোম্পানি আমাদের ডিসকাউন্টিংও দেবে। ঠিক ঠিক। কিন্তু এত টাকা তুমি জোগাড় করবে কেমন করে? সে চিন্তাও হয়ে গেছে রে। শোন ক্যালটাবুলাসের দল, আমার প্ল্যানিংটা একটু শোন। এসব তুমি কি বলছো গুলটে বাবা? ধরা পড়লে কি হবে ভেবে রেখেছো একবার? বড় বড় কাজ করতে হলে ওইটুকু একটু রিস্কিং নিতেই হয়, বুঝেছিস? ক্যালটাবুলাস কোথাকারের। তারপরে পেপারে যখন খবরটা বেরোবে না, ভাবতে পারছিস? ওরে বাপরে বাপ, গলতপুরে টেরাম লাইন, দিন রাত পেপারে হেডলাইন, গলতপুরে টেরাম লাইন চালু হইল। আজ রাতেই কাজটা হাসিল করতে হবে, আজ রাতেই।
মানে কথা কি চাই? টাকা টাকা, মানি মানি, 5 কোটি। মানে কথা 5-এর পরে কটা শূন্য বসাতে হবে বলো তো? মানে শূন্য। ঠিক আছে, 50,000 দিয়ে দিলেই হবে। 50,000-এ তো 5 নেই। খুশি তো? তাই বুঝি? মানে কথা তার টাকা নিয়ে কি করবি? আগে টেরাম লাইন পাতবো। কি পাতবি? টেরাম লাইন, টেরাম লাইন, টিং 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 টিং। মানে কথা মস্করা করার আর সময় পাও না? রাত বিরেতে ফোন করে মানে কথা তুই কে বলছিস রে? হোয়াট মস্করা? হাট! এক্ষুনি টাকা নিয়ে পুরনো মন্দিরের চাতালে রেখে আয়। টাকা না পেলে বোম মেরে তোর বাড়ি উড়িয়ে দেবো, মনে থাকে যেন ঝোলা। ঝোলা? হ্যাঁ, মানে কথা ঝোলা তো আমাকে বলে ওই। আমার কিন্তু খুব ভয় করছে গুলটে মামা। চুপ কর, ক্যালটা বুলাস ভিতু কোথাকার। আমার ঘুম পাচ্ছে। উল্টে মামা, ঝোলা গোবিন্দ আসবে তো? আসবে আসবে, অতগুলো টাকা তো ব্যাংকে গেছে তুলতে। হ্যাঁ, এত রাতে ব্যাংক খোলা থাকে নাকি? তাহলে হয়তো ব্যাগ খুঁজে পাচ্ছে না। এসব আজে বাজে কথা না বলে আসল কথাটা মন দিয়ে শোন। আমাদের কিন্তু জেগে থাকতে হবে, মনে থাকে যেন। কি কাণ্ড! আপনি ঠিক শুনেছেন তো? ভেন্ডি ভেন্ডি ভেন্ডি, ওঠ ওঠ ওঠ, ওইদিকে দেখ, বলো হরি দাদুকা। মানে কথা মন্দিরের চাতালের সামনে। মানে কথা একদম ঠিক শুনেছি। আশেপাশে আছে বদমাশগুলো। কেলো করেছে কতন, তাই কতন। আরে ওট 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 ওট। পালা ভেন্ডি। কি আমিও পালাই? কি কাণ্ড! ওদিকে চলুন তো। নমস্কার নমস্কার নমস্কারম। তাই বুঝি? হ্যাঁ, আমি টেরাম চালিয়েছি। মানে কথা তাহলে আমার সন্দেহই ঠিক। হা করে দেখছো কি হরিবল? ধরতে পারছো না? কি কাণ্ড! ও তো ঘুমোচ্ছে। এই, ওঠ, ওঠ, ওঠ। এই, কে, 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 পু, 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 পু। আমি তখনই বুঝেছি মানে কথা আমাকে ঝোলা বলা। আমি পালাই। পালিয়ে গেল হরিবল। মানে কথা পালিয়ে গেল। কি কাণ্ড! ও না পালালে আমি ধরবো কেমন করে? বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ও বাবা, বাবারে, বাঁচাও বাঁচাও। উল্টে মামা, উল্টে মামা। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, বলেছিলাম না ঝোলা গোবিন্দ ঠিক বুঝে যাবে। ঝোলা বলে ফেলেছো বেশ। আমি আর টেরাম চালাবো না রে, খবরও করবো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রুটি বেলবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো। দারুন দারুন। কি গো উল্টে মামা, কি দারুন! কি ভাবছো তুমি? ছড়া, মনে মনে একটা ছড়া ছড়াচ্ছি। কি ছড়া? বলো বলো। শুনবে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। বলছি তাহলে শোন। ঘটন ঘটন পায়রাগুলি মটন খেয়েছে, আটা পাড়ার গজেন বাবুর ঘন্টা বেজেছে। বাবা বাবা, দারুন দারুন। চুপ কর ক্যালটা বুলাস। আগে পুরোটা শোন, তারপর দারুণ বল। এই বলো বলো বলো। ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে, গজেন বাবুর ঘন্টা শুনে ঝোলা গোবিন্দ দোলে। আমিও এমন ছড়া লিখতে পারি। হ্যাঁ, বাট আমার মতো তুইও ছড়া লিখতে পারিস? জীবনে কখনো 6 পর্যন্ত লিখতে শিখলি না? অ আ হসি ডিগি, হ্যাঁ উ চ, ওখানে গিয়ে তো আটকে যাস। তুই লিখবি আবার ছড়া? কি
মোটেও না, আমি 6 দিয়ে ছড়া লিখেছি। হ্যাঁ, কি লিখেছিস শুনি একটু বল। ছি 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 ছি, রানী রাধে কে নি। তারপর রানী রাধে কে নি। তোর রানী কোনোদিনও রাখতে শিখবে না রে খেলটা বুলাস। ছড়া কিভাবে লিখতে হয় আমার থেকে শোন। ছি ছি ছি, রানী রাখতে শেখেনি, লিকার চায়ে নড়া বাবু চিনি দেয়নি। আতা গাছে তোটা পাখি, ডালিম গাছে মৌ, রাতের বেলা নেড়ে কুকুর করে ঘেউ ঘেউ। তবে গুলটে বাবা, তোমার তো ছড়ার বই লেখা উচিত। বলছিস? বলছি মানে এতদিনে 10-12টা বই তোমার বেরিয়ে যেত। স্কুলে স্কুলে তোমার ছড়া পড়ানো দরকার। ঠিক ঠিক, বইয়ের উপর একটা বড় ব্যাঙের ছবি থাকবে, সেই ব্যাঙের মাথার উপরে লেখা থাকবে ছড়ার বই, কবি শ্রীমান গুলটে গুহ। সব তোরা কি বলছিস ভাইটুগণ? হ্যাঁ গো। তাহলে তোরা হেড স্যারকে বল। চলো চলো, এক্ষুনি যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তোরা যখন এত জোরজার করছিস, ঠিক আছে চল যাই। হ্যাঁ, শুনুন, এবছর আমি ঠিক করেছি স্কুলে প্রজাতন্ত্র দিবসের দিন একটি অসামান্য পুরস্কার ঘোষণা করিব। হ্যাঁ, কিসের পুরস্কার স্যার? এই ধরুন, এই গলতপুরের কেউ যদি এমন কোনো সাহসিকতার কাজ করে যাহাতে মানুষের প্রাণ বাঁচে অথবা দেশের এবং দশের উপকার হয়, তাহাকেই ওই পুরস্কার দেওয়া হইবে। পুরস্কারটার নাম কি হবে স্যার? নটেশ্বর চক্রবীর সম্মান। সম্মান সম্মান। আপনি নিজের নামে নিজেই পুরস্কার দেবেন? এ কি বলছেন পুলিন বাবু? আমি হেড স্যার, আমার নামে হবে না তো কি আপনার নামে হবে? আর তাছাড়া আপনার নামে পুরস্কার চালু করার অসুবিধা আছে। কেন স্যার? পুলিন চক্রবীর সম্মান, এটা আবার কোনো নাম হলো নাকি? পুরস্কারটি হালকা হয়ে যাবে না? আরে মানুষজন তেমন গুরুত্ব দেবে না। পুরস্কারে কি কি থাকবে স্যার? থাকবে একটি সুদৃশ্য বড় সাইজের কাপ, আমার নাম ও ছবি সহ, সঙ্গে নগদ 50,000 টাকা, একটি গামছা ও একটি কম্বল। যা, এই তোল সবাই, তোল সবাই। এই প্রজাতন্ত্র দিবস কিরে? প্রজাতন্ত্র দিবস। ওই যে 26শে জানুয়ারি। চুপ কর খেলটা বুলাস, সেটা তো আমিও জানি। ঠিক আছে, তবে হেড স্যারের কাছে চলো, ব্যাপারটা জানি। হ্যাঁ, এই সুযোগে আমার পুরস্কারের ব্যাপারটাও একটু আলোচনা করে আসি। তোমার পুরস্কার মানে? ভেন্ডি, কে শুনলি খেলটা বুলাস পাঁচু? ওই প্রজাতন্ত্র দিবসে স্কুলে হেড স্যার নটিচক্র পুরস্কার দেবেন। সেটা কি তোমায় দেবেন বলেছেন? ভালোবাদ, এই গলতপুরে দেশের জন্য আমি ছাড়া আর কেউ এতক্ষণ ধরে কাজ করেনি, বুঝেছিস? চলে আয় চলে আয়, কামান কামান কামান। ওটা মানে কি? উল্টে মামা। হ্যাঁ, পাঁচু অনেকটাই ঠিক বলেছে। 1930 সালের 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিলেন। নিজের দেশে ভারতবাসী স্বাধীন। সেই ঘোষণা সফল না হলেও ইংরেজ সরকারকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। দেশের মানুষ উজ্জীবিত হয়ে উঠেছিল যাকে বলে। আন্দোলন তীব্র হলো। এরপর 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলো। 26শে জানুয়ারির এই দিনটিকে মনে রেখেই 1949 সালে স্বাধীন ভারতের সংবিধান চালু হলো এই 26শে জানুয়ারি। বাহ 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 বাহ, অনেক কিছু হয়েছিল তো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে। চুপ করস বুক, আমিও চাই এই দিনটিকে আরো আরো গুরুত্বপূর্ণ করে তুলতে। নটেশ্বর চক্রবীর পুরস্কার চালু করে, তাই তো? ও, তোদের কাছেও খবর পৌঁছে গেছে? আগে হ্যাঁ স্যার, তাই তো স্যার দৌড়ে এলাম। কেন? এতে তোর এত দৌড়াদৌড়ির কারণ কি? কি বলছেন স্যার? আপনি পুরস্কার দেবেন আর আমি নেবো না? তা আবার হয় নাকি?
আমার এই পুরস্কার তুই পাবি? আমি ছাড়া গলতপুরে দেশের জন্য এত পরিশ্রম আর কে করেছে স্যার? আমার কত সাহস আপনি জানেন না? তাই বুঝি? তা তুই কি এমন সাহসিকতার কাজ করেছিস শুনি? ছড়া লিখেছি, এ মানে খুব সাহসিকতাময় ছড়া স্যার। কি তুই ছড়া লিখেছিস? তুই? দেশের বাচ্চাদের জন্য স্যার। স্যার শুনুন তাহলে। খোকা গেল মাছ ধরতে তাল পুকুরের পাড়ে, পুলিন বাবু ঝুলছে দেখো ভূদেব বাবুর ঘাড়ে। কি উজবুক, এত বড় সাহস তোর? বলেছিলাম না স্যার, খুব সাহসী টাইপের ছড়া লিখি আমি। খোকাটা কাউকে না বলে একা একা মাছ ধরতে চলে গেল, তাও আবার তাল পুকুরে। পুকুরে তো স্যার কুমিরও থাকতে পারে, ছিপে যদি কুমির ওঠে তখন খোকা কি করবে? কি সাহস খোকার, একবার ভেবে দেখুন। উফ, আমি আর ভাবতে পারছি না তুই যাবি নাকি? আমি ওটা আমার তোলার দরকার কি? ঠিকই তো আছে, এই যে স্যার আমি চলে যাচ্ছি। তারপর স্যার ইতিহাস স্যার পুলিন বাবু আপনাকে না বলে ভূগোল স্যার ভূদেব বাবুর ঘাড়ে উঠে পড়েছে স্যার। আপনি একবার ভাবুন কি সাংঘাতিক সাহস। বাচ্চারা তো এসবই শিখবে নাকি? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে গাছের তলায়, কে মশা মারছে, মাছি মারছে হাতাশা মধ্যে। নড়া! এসব মশা মাছি টাইপের ক্যালটাবুলাস ছড়া আমার সামনে বলবি না বলে দিলাম। ঠিক আছে অন্য উপায় কিছু বলো না দাদা। পুরস্কারটা জিতলে তোর সব ধার আমি মিটিয়ে দেবো, এটা জেনে রাখিস। এই অনেক কঠিন পুরস্কার গো গুলটে বাবু। এই তো সেদিন একটা বাচ্চা ছেলে ট্রেন থাময়ে এমন একখান পুরস্কার পেল, হরিবাবু পেপার পড়ে আমাদের শুনেছিল। হোয়াট? ট্রেন থামিয়ে মানে? সেই অনেক বড় ঘটনা। ট্রেন ছুটি আসতেছিল, এদিকে নাইনে ফাটল দেখে বাচ্চাটা নাকি ছুটে গিয়ে নিজের লাল জামাটা খুলি নাড়াতে শুরু করেছিল। ব্যাস, ট্রেনের ড্রাইভার ট্রেন থামায় দিল, নয়তো অনেক বড় অ্যাক্সিডেন্ট হইতে পারত। কত লোকের জীবন বাঁচলো ওই বাচ্চা ছেলেটার জন্য বলেন দিদি। তাই তো সরকার থেকে বাচ্চাটারে প্রাইজ দিয়েছে। বলছিস কি নোরা? তালি আর বলছি কি আপনারে, ওসব সরা টরা লিখে হবে নে। পাঁচু চলে আয়। কোথায়? ট্রেন থামাতে। লাল কাপড় লাগবে তো। গামছা। ভেন্ডি তুই তোর গামছাটা নিয়ে আয়। জয় গুরু। কি না গুলটে মামা এভাবে? কামান হরি বাপ একটা না 4-5টা ট্রেন থামাবো আমি। হয়ে গেল। উল্টে বাবু কাশি দে বট গাছের ডাল কাটতে ছুটেছে, হরি বল। কোনো কারণ ছাড়াই ট্রেন থামানো যায় না গুলটে মামা। চুপ কর। এত পুরনো ট্রেন লাইন, জং পড়ে গেছে সব জায়গায়, 2-1টা ফাটল ধরতেই পারে। কোথায় ফাটল? তোরা খোঁজ, আমি ট্রেন থামাবোই আজকে। ফাটল খোঁজ, ফাটল খোঁজ। এত বড় ট্রেন লাইন কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে গ্যারেজ পর্যন্ত চলে যা, দেখবি ঠিক 2-1টা ফাটল পেয়ে যাবে। কি সাংঘাতিক। গুলটে মামা ট্রেন আসছে। সরে যাও গুলটে মামা। না, তোরা সরে যা, পুরস্কার আমি একাই পাবো। হাই, হাই। পাঁচুদা সরে যাও। গুলটে মামা ট্রেন না থামলে বিপদ হবে। প্রজাতন্ত্র দিবস কি জয়। স্টপ স্টপ স্টপ। ট্রেন থেমেছে। পাঁচুরে দেখ কত বড় ট্রেনটা আমি একাই। কি হয়েছে কি ভাই এখানে? ড্রাইভার স্যার, আমি ট্রেন থামিয়েছি। কেন থামালেন? কি হয়েছেটা কি? প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। মানে
ট্রেন থামিয়ে নটু চক্র পুরস্কার পাবো আমি। ইয়ার কি মারছেন আপনি? লাইনে কি ফাটল দেখেছেন? না স্যার। ফিশ প্লেট খোলা? খোলা না স্যার, ভাজা ফিশ ফ্রাই খাওয়াবো আপনাকে। কি? ও বাবা গো! আপনার নামে আমি কমপ্লেন করব। এতগুলো লোকের জীবন নিয়ে ছেলে খেলা করছেন, এর জন্য কত বছরের জেল হবে আপনার জানেন? না স্যার, না স্যার, সরি স্যার, উনি বুঝতে পারেননি। চলো 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 গুলটে মামা, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গুলটে মামা। ও বাবা গো, ও বাবা, ভালো কাজের কোনো দাম নেই দেখছি। চল রে এখান থেকে। 50,000 টাকা আমাকেই বাগাতে হবে। সাহস দেখাচ্ছে আমাকে। আমার কি সাহস আছে ওই নটু বাবু জানে না তো। একবার যখন সাহস দেখিয়ে দেবো না, তখন বুঝতে পারবে। উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে। দেখুন সবাই, আমার কি সাহস! এত উঁচুতে জলের ট্যাঙ্কিতে উঠেছি চা খেতে। এত উঁচুতে উঠে চা খাওয়ার সাহস কাউর আছে? গুলটে মামা নেমে এসো, পা হড়কে পড়ে যাবে। না, যতক্ষণ না নটু বাবু ওনার নটু চক্র প্রাইজ আমাকে দিচ্ছে, ততক্ষণ আমি নামবো না। আমার একখান চায়ের গেলা শর্ট পরি যাবে গুলটি বাউ। চায়ের গ্লাস উপরে চলে এসেছে ওরা, আর নিচে নামবে না। উফ, এই উজবুকটাকে নামাতে পারছেন না দারোগা বাবু? কি কাণ্ড! ওই ওই, তুই নামবি নাকি আমিও উপরে উঠবো? এ কি, আপনিও উপরে উঠবেন বলছেন? নো নো নো, মানে না। সবাই আপনারা আমার সাহস দেখুন। এবার আমি এখান থেকে লাফ দেব। না না গুলটে মামা, তুমি উপরেই থাকো। না, আমি লাফ দেব। আপনি ওকেই প্রাইজটা দিয়ে দিন নটু বাবু। বুইটার দেখছি অনেক সাহস আছে। কি কাণ্ড! আপনি কেমন তর তারকা হয়েছেন বলো হরি বাবু? হেডস্যার কি যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি এই ট্যাঙ্কি থেকে লাফ মারতেছি। ওর কিছু হলে আপনার নামে মামলা হবে নটু বাবু। কেন? আমি আবার কি করলাম? আপনার প্রাইজের জন্য এত উপর পর্যন্ত চলে গেছে। সে কি, এবার আমার কি হবে? ঠিক আছে রে ভাই, ঠিক আছে ঠিক আছে, পুরস্কার আমি তোকেই দেব। নেমে আয় রে, এবার নেমে আয়, বাসা আমাকে, নেমে আয়। ঠিক বলছেন তো স্যার, নটু চক্র প্রাইজ আমাকে দেবেন তো? হ্যাঁ রে ভাই, দেব 50 না 60,000 টাকা দেব, সঙ্গে 2টো কম্বল আর 1 ডজন গামছা। ও বাবা গো, আবার মনে হয় কোমরের ওই কোনটা লিভার হাড়টা ভাঙলো রে। গুলটে মামা। বাপ রে বাপ, একেরই আমার চায়ের গেলাস খানা নে জলের ট্যাঙ্কিতে চইরে গেলেন গোলটে বাউ। তাহলে আর তোকে বলছি কি, একেবারে ভোরবেলার স্বপ্ন। পিসিমা বলে ভোরবেলার স্বপ্ন হলো। না না না, সব সময় সত্যি হয় না গুলটে মামা। ট্যাঙ্কি থেকে লাফ মেরে তোমাকে প্রাইজ পেতে হবে না। আরে বাদ পাবো আমি। সাহস দেখাচ্ছে আমাকে, সাহস দিস গুলটে গুহকে। আমাকে আটকানোর সাহস এই গলতপুরে কাউর মনে হচ্ছে নেই। নড়া, দুটো মারাত্মক খতরনাক উগ্রপন্থী আমাদের গলতপুরে ঢুকে পড়েছে। প্রজাতন্ত্র দিবসের দিন হামলা চালাবে বলে খবর এসেছে। সাবধানে থাকিস, তোর দোকান উড়ে যেতে পারে। হোয়াট? উগ্রপন্থী। হ্যাঁ, ইয়ে মানে ওই গুন্ডাগুলো কোথায় লুকিয়েছে দারোগা বাবু? জানলে বুঝি তোকে বলবো, আর তুই গিয়ে পাকড়াও করবি? কভি নাই, আমি ধরবো। আমি ধরবো ওই দুটো উগ্রপন্থী। হ্যাঁ, উগ্রপন্থীকে। প্রজাতন্ত্র দিবসে বোমা হামলা, তাও আবার আমাদের গলতপুরে। ওরা জানে না আমি এখানে থাকি। এক হাতে ওদের ধরবো, আর অন্য হাতে নটু চক্র পুরস্কার নেব। চলে আয় তোরা। গুলটে মামা হয়ে গেল।
মশা চলেছে হাতি ধরতে, হরি বল। তার মানে এই দেশের কাজে তোরা আমার সাথে কেউ নেই, তাই তো? আমরা চাই এই প্রাইজটা তুমি একাই পাও। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ধরতে গেলে গুন্ডাগুলো টের পেয়ে যাবে। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস গুলটে মামা। শুনলাম চারিদিকে পুলিশের খুব কড়াকড়ি, বাইরে থেকে স্পেশাল পুলিশ আসছে। এই গলতপুরে বাইরের পুলিশ? ফাহ, ওরা রাস্তা চেনে নাকি? চিন্তা করিস না, আজ রাতেই ওই দুটো উড়গ্গ উড়গ্গ ওই যাই হোক, ওদেরকে আমি ধরে ফেলছি। পালাবে কোথায়? তুমি ওদের কোথায় খুঁজবে গুলটে মামা? সার্চিং করব, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সার্চিং করব। কখন? এখন থেকেই স্টার্ট করবে? ক্যারা পাচু, গলতপুরের জঘন্য গন্ধওয়ালা বলদ একটা। ওরে ক্যালটা বুলাস, দিনের বেলায় সার্চিং স্টার্ট করলে ওই বদমাশগুলো টের পেয়ে যাবে না। আমি সার্চিং করব রাতে, সবাই যখন ঘুমিয়ে পড়বে। কি জানি কি হয় এবার। গুলটে মামা। ও গোবিন্দ বাবু, গোবিন্দ বাবু, আরে ওই ছেলে গোবিন্দ। এই কে রে? কি তুই মানে কথা এত রাতে জানালা দিয়ে এই উকি মারছিস মানে কথা? গোপন্থী আছে বাড়িতে? কে আছে? বড় গুন্ডা, বোমা মারবে যারা। আপনার বাড়িতে ঢুকেছে নাকি দেখুন তো। কত ছাড়া মানে কথা রাত বিরেতেও শান্তি দেবে না। গুলটে মামা। ওরা গোপন্থী আছে দাদু? তোর বাড়ির চৌকের নিতে খোঁজ উজবুক। না, এদিকটায় মনে হচ্ছে নেই। আরে, ছানা কাকুদের পুরনো বাড়িতে লাইট জ্বলছে কেন? ও, তার মানে ওখানে এসেই ঘাপটি মেরেছে। বড়াও, উড়গ্গপন্থী রে আমি এবার ঘোচাচ্ছি। আচ্ছা, এখানকার লোকাল পুলিশ জানে না তো যে আমরা এসেছি? না না স্যার, এমনিতেও আমরা সিভিল ড্রেসে আছি। তাহলে ঠিক ভোরের দিকে। হ্যাঁ, ওরে কাকা, তোমরা এখানে? উড়গ্গপন্থী দুটো পুরো মানুষের মতোই তো দেখতে। বুঝেছি, ছদ্মবেশে এসেছে। যেমন বললাম, আর সময় নষ্ট করা যাবে না। ভাগ্যিস দড়িটা পেয়ে গেলাম। ওটকে থাক, এবার পুলিশ ডেকে নিয়ে আসছি আমি। দারোগা বাবু নিখাত ঘুমোচ্ছে, পাঁচুদেরও একটা খবর দিতে হবে। ওরা গোপন্থীগুলো ছানা কাকাদের পুরনো বাড়িতে এসে লুকিয়েছে। এত সাহস! এত রাতে তুই কি করছিস? কি স্যার, আপনারা কে? ও মানে আপনারা বুঝি লোকাল পুলিশ? হ্যাঁ, আমরা লোকাল পুলিশ। তা তুই এখানে কি করছিস? উড়গ্গপন্থী ধরেছি স্যার। মানে কোথায়? ছানা কাকাদের ভাঙা বাড়িতে রেখে এসেছি। কজন আছে? দুজন। হাওয়া গরম বস, পাখি তার মানে আমাদের খোঁজে এখানেও ঢুকে গেছে। পাখি না স্যার, পাখি না স্যার, উড়গ্গপন্থী, উড়গ্গপন্থী। ওরাও স্যার আপনাদের খুঁজছে নাকি? আরে বা, আমরা ওই উগ্রপন্থী ধরতে যাচ্ছি। তুই এই সুটকেসটা থানায় রেখে আয়। খবরদার কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে স্যার, দেখবেন স্যার, নটচক্ষু পুরস্কারটা যেন আমি পাই। হ্যাঁ হ্যাঁ, সব পুরস্কার পাবি। চলুন বস। এবার আমি যাই, পাঁচুদের বলে গিয়ে। আরে খুলছে না তো স্যার। আরে ভেঙে ফেলো, ভেঙে ফেলো। বাইরে থেকে আটকালো তাকে। কি শান্তি, ভয়ের চোটে সব আটকে গেছিল। ও বাবা গো! ওরে বাবা রে, আমি আর নেই রে। জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। উগ্রপন্থীগুলো শেষ পর্যন্ত তোমার হাতেই অ্যাটাচি বম ধরিয়ে কেটে পড়লো। ওগুলো তো লোকাল পুলিশ ছিল। তোমার মুন্ডু, পুলিশের ছদ্মবেশে ওগুলোই ছিল আসল উগ্রপন্থী। তাহলে ছানা কাকার ভাঙা বাড়িতে ওই দুটো লোক কে ছিল রে?
স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ছিল, ওরাই উগ্রপন্থী ধরতে ছদ্মবেশে এসেছিল, ছালা কাকাদের ভাঙা ঘরে ঘাপটি মেরে লুকিয়েছিল। আর তুমি ওদেরকেই ঘরে আটকে দিয়েছো। আমি কি বুঝতে পেরেছি নাকি রে ভাইটুকু? ভাগ্যিস উগ্রপন্থী দুটো ধরা পড়েছে, তা না হলে তোমার অবস্থা আরো টাইট হতো। বোমা খেয়ে আমি তো এমনি টাইট হয়ে গেছি রে। ওদিকে হেড স্যার এত ঝামেলার জন্য সব প্রাইজ টেরাইজ বাতিল করে দিয়েছে। আমিও আর প্রাইজ পেতে চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? সব ভাজতে। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে।